নমস্কার, আমি ডক্টর পারমিতা হাজারি। আমি একজন ইনফার্টিলিটি স্পেশালিস্ট, ল্যাপ্রোস্কোপিক সার্জন, অবস্টেট্রিশিয়ান অ্যান্ড গাইনোকোলজিস্ট। আমি আজকে একটা খুব ইম্পর্ট্যান্ট এবং অনেক পেশেন্টদের কাছে এই প্রশ্ন আমরা সম্মুখীন হই যে আমার ডিম্বাশয়ের ডিম কম, তাহলে কি আমি কোনোদিন মা হতে পারবো না? এই প্রশ্নের উত্তর নিয়েই আমার ভিডিওটা। এবার দেখুন, আমরা মহিলারা যখন আমরা জন্মাই তখন আমরা কিছু সংখ্যক এগ নিয়ে জন্মাই এবং সেই এগগুলোই যখন একজন মেয়ে পিউবার্টি রিচ করে সেখান থেকে কিছু সংখ্যক এগ কমতে থাকে এবং এই এগগুলোই মেনোপজে গিয়ে একদম কমে আসে। তখন একজন মহিলা মেনোপজে ঢুকে যান। এই যে ট্রানজিশন মেনার্কি থেকে মেনোপজ, এখানে কিন্তু পুরোটাই ওভেরিয়ান এগ প্রতিদিন যেগুলো নষ্ট হচ্ছে, কিছু এগ ইউটিলাইজ হচ্ছে, কিছু এগ আমাদের রিসাইকেল হচ্ছে, সেটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল জিনিস, সেটা সবাইকে বুঝতে হবে। এবার কেউ কেউ আমাদের কাছে, যেরকম অনেক মহিলা প্রশ্ন নিয়ে আসে যে আমার বয়স তো বেশি নয়, কিন্তু আমার এত কম বয়সে কিভাবে এত ডিম কমে গেল। এটা বলতে পারেন কিছুটা জেনেটিক প্রিডিসপোজিশন আছে বা জেনেটিক কারণ থাকতে পারে যে এই মহিলা আগে থেকে ডিটারমাইন্ড ছিল সেই ওভারি থেকে কিন্তু এগ কমবে এবং সে যখন একটা বয়সে 30-এর ঊর্ধ্বে পৌঁছে যাচ্ছে তখন দেখা গেল যে বাকিদের তুলনায় তার এগ কিন্তু অনেকটাই কমে আসছে। এরকম রিজন বাদ দিয়ে বাকি আরও অনেক মহিলা পাই আমরা যাদের কিছু সার্জারি হয়ে থাকে ওভারিতে কিছু কারণের জন্যে, বা কেউ হয়তো ক্যান্সারে আগে ভুগেছেন যার জন্য কিমোথেরাপি রেডিওথেরাপি নিতে হয়েছে, বা অন্য কিছু কারণের জন্য তার সার্জারি হয়েছে, বা বলতে পারেন যে তার হয়তো আগে ছোটোবেলায় কোনো ওভারি হয়তো বাদ দিতে হয়েছে। তো সেরকম ক্ষেত্রে কিন্তু আমরা ওভেরিয়ান রিজার্ভ ফল হতে দেখেছি। এবং আরেকটা রোগের কথা বলছি, সেটা হলো এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস হলে অনেক সময় দেখা যায় যে চকলেট সিস্ট বলুন, এন্ডোমেট্রিওটিক সিস্ট বলুন, এগুলো খুব তাড়াতাড়ি ডেভেলপ করে ওভারিতে এবং তারপরে কিন্তু ওভেরিয়ান রিজার্ভ ধীরে ধীরে বছরের সাথে সাথে ফল করতে থাকে। এবার ওভেরিয়ান রিজার্ভ যে আপনার মেনটেন্ড আছে বা ওভারির যে এগগুলো সেটা পর্যাপ্ত পরিমাণে আছে কিনা সেটা বুঝবেন কি করে? আমাদের বিভিন্ন টেস্টের মাধ্যমে আমরা বুঝি, সেটা ব্লাড টেস্ট হোক, আল্ট্রাসাউন্ড হোক। ব্লাড টেস্টের নাম হলো AMH, ঠিক আছে, অ্যান্টি মুলেরিয়ান হরমোন। এই টেস্টের মাধ্যমে আমরা বুঝে যাই যে দুটো ওভারি মিলে রিজার্ভ কতটা আছে। আর এক ধরনের টেস্ট হয় যেটা আমরা আল্ট্রাসাউন্ড করে বুঝতে পারি, যেটা মাসিকের দ্বিতীয় বা তৃতীয় দিনে অ্যান্ট্রাল ফলিকেল কাউন্ট করি এবং এই দুটো টেস্টকে মিলিয়েই কিন্তু আমরা বুঝি যে একজন মহিলার আজকের ডেটে তার রিজার্ভ কতটুকু আছে। এবং যখন দেখা যায় যে AMH লেভেল <2 হয়ে যাচ্ছে বা AFC কাউন্ট <10-এর কাছে চলে যাচ্ছে, তখন কিন্তু আমাদের পেশেন্টদের সেটা শেয়ার করতে হয় এবং বলতে হয় যে এই রিজার্ভ থাকলে কিন্তু আমাদের তাড়াতাড়ি প্রেগনেন্সি নিয়ে নেওয়া উচিত। এবং প্রেগনেন্সি এই রিজার্ভের সাথে আমি যেটা আগে হয়তো বলবো সেটা হলো কিভাবে আপনারা এই রিজার্ভ নিয়ে প্রেগনেন্সি নিতে পারেন। এবার এমনও আমরা পেশেন্ট পাই যে রিজার্ভ নর্মাল থাকে কিন্তু সেই রিজার্ভের এগগুলো দিয়ে প্রেগনেন্সি আসছে না। সেরম ক্ষেত্রেও আমরা বলি যে IVF স্পেশালিস্টের তত্ত্বাবধানে ট্রিটমেন্ট শুরু করুন এবং ওভেরিয়ান স্টিমুলেশনের সাথে সাথে সেই ব্যাপারটাকে ডাক্তারকে বুঝতে দিন যে সেই ওভারির এগ কি সত্যিই তৈরি হচ্ছে কি হচ্ছে না। যখন টেস্টের মাধ্যমে বুঝতে পারছেন যে হ্যাঁ ওভারি রিজার্ভ কিন্তু বেশি নেই, তখন কিন্তু হোমিওপ্যাথি বা আয়ুর্বেদা বা আপনি নর্মাল গাইনোকোলজিস্টকে হয়তো দেখাচ্ছেন, সেখানে হয়তো অনেকগুলো সাইকেল আপনারা ওষুধ খেয়ে ট্রাই করছেন বা কিছু মাস হোমিওপ্যাথি ট্রাই করছেন, সেই এক্সপেরিমেন্ট করার কিন্তু সময় বেশি থাকে না। সেই জন্যে যত তাড়াতাড়ি সম্ভব ইনফার্টিলিটি স্পেশালিস্টের কাছে গিয়ে যদি পরামর্শ নেন, তাতে কিন্তু সময়টাও বাঁচে, টাকা পয়সাও বাঁচে এবং আপনার সঠিকভাবে ট্রিটমেন্টটাও শুরু হয়ে যাবে। কারণ আমরা দেখেছি যে রিজার্ভ কত দ্রুত গতিতে ফল করতে থাকে পেশেন্টদের। এই জন্যে সময়টা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, এই ব্যাপারটা কিন্তু সব পেশেন্টদেরই বুঝতে হবে।
তো এরকম ক্ষেত্রে কি আমরা প্রেগনেন্সি দিতে পারি না নিজের এগে? নিশ্চয়ই পারি। এরকম অনেক কিছু ট্রিটমেন্ট প্রোটোকল আজকাল আমরা জানি এবং সেটা আমরা ব্যবহার করে পেশেন্টের নিজস্ব এগ দিয়েও প্রেগনেন্সি আনতে পেরেছি। যেরকম আপনাদের বলি যে এরকম বিভিন্ন আমাদের প্রোটোকল আছে ওভেরিয়ান স্টিমুলেশন। এবার যখন কোনো ওভারি এগ কমে যায় তখন অনেক সময় দেখা যায় যে সেই ওভারি রেসপন্স অ্যাডিকুয়েট থাকে না। তখন ডাক্তাররা, স্পেশালি ইনফার্টিলিটি স্পেশালিস্টরা কিছু ওষুধ বা কিছু ইঞ্জেকশন ব্যবহার করে যাতে ওভারি থেকে যতগুলো এগ আছে তার মধ্যে একটা কি দুটো বাড়ুক এবং সেটা যাতে কোয়ালিটি মেনটেন থাকে। ওভেরিয়ান স্টিমুলেশন করার পর তখন ওই ম্যাচিওর এগ দিয়েও কিন্তু প্রেগনেন্সি আসে নর্মাল ট্রাই করে। এবং কিছু কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে বাকি প্যারামিটার্স বা বলতে পারেন হাজব্যান্ডের সিমেন পার্ট বা ইউট্রাইন পার্ট বা হরমোনাল পার্ট বা টিউব পার্ট, এই সব কটা প্যারামিটার্স যদি কারোর নর্মাল থাকে এবং কারোর শুধু একমাত্রই কারণ যে ওভেরিয়ান রিজার্ভ কম, সেরকম মহিলারও কিন্তু নর্মালভাবে প্রেগনেন্সি আসে। কিন্তু একটা জিনিস এটাও মাথায় রাখতে হবে যে ওভেরিয়ান রিজার্ভ ফল হওয়ার সাথে সাথে কিন্তু এগের কোয়ালিটিটাও কিছুটা হ্যাম্পার হয়। যখন কোয়ালিটিটা হ্যাম্পার হয় তখন কিন্তু অনেক সময় সেই এগ থেকে আসা প্রেগনেন্সি মিসক্যারেজের দিকেও যেতে পারে। তো আমরা কিন্তু কিছুটা সময় দিই পেশেন্টদের এবং এই সময়ের সাথে সাথে আমরা দেখি আউটকামটা কি হয়। যখন পেশেন্টরা নর্মালি কনসিভ করতে পারে না তখন আমরা বলি যে আইইউআই বা আইভিএফ এর দিকে যেতে। এবার অনেকে শুনে থাকবেন যে আমরাও এটা বলে থাকি যে যখন আপনার হাতে সময় বা যখন আপনার হাতে এগের রিজার্ভ আছে সেই সময় ভালো ট্রিটমেন্টটা করিয়ে নেওয়া উচিত। এবার যদি দেখা যায় যে কোনো মহিলার এগ রিজার্ভ খুব দ্রুত গতিতে ফল করছে তাহলে কিন্তু সব থেকে ভালো যেটা আমরা বলি, যেখানে প্রেগনেন্সি আসার সম্ভাবনা সব থেকে বেশি, সেই ট্রিটমেন্টটা তাড়াতাড়ি করিয়ে নেওয়া উচিত। সেটা আমরা আইভিএফ বলি এবং আইভিএফে দেখা যায় যে ট্রিটমেন্টের সাথে সাথে আমরা এগের কোয়ালিটিও অ্যাসেস করতে পারি। এগের কোয়ালিটি অ্যাসেসমেন্টের সময় আমরা বুঝে যাই যে কী রকমের ভ্রূণ তৈরি হতে পারে এবং যখন আলটিমেটলি ভ্রূণটা তৈরি হয় সেটাও আমরা পেশেন্টদের সাথে শেয়ার করি যে কোয়ালিটি কীরকম তৈরি হলো তার। এবং এই কোয়ালিটির ওপরও কিন্তু নির্ভর করে যে তার একটা সুস্থ সন্তান সে কত তাড়াতাড়ি পাবে বা সেটা মিসক্যারেজের দিকে এগোবে কি এগোবে।